শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশে প্রায় সব বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি নিয়ে ইতোপূর্বে নানা রকম আলোচনা সমালোচনা ছিল এবং এই জঙ্গির উদ্ভব কিভাবে, আদৌ জঙ্গি কতটুকু রয়েছে, সেটিকে কিভাবে নির্মূল করা হয়েছে বিগত সরকারের আমলে, সেগুলো নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা আছে। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে যখন নির্বাচিত সরকারের সময় আলাপ করছি, তখনও আমাদেরকে জঙ্গি নিয়ে আলাপ করতে হচ্ছে এবং এই বাস্তবতায় আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি এখনও কেন জঙ্গি হামলার আশঙ্কা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ, রয়েছেন এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সভাপতি জনাব জাহিদ আহসান এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জনাব ফেরদৌস আহমেদ উজ্জ্বল। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জাহিদ হাসান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আবারও কেন জঙ্গি হামলার আশঙ্কা, এ বিষয়ে আপনার মতামত শুনবো যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আশঙ্কা করা হচ্ছে, কেন এরকম আশঙ্কা তৈরি হলো? দেখুন, আপনার মাধ্যমে 18 বাংলা যারা দর্শকরা আছেন তাদেরকে ধন্যবাদ, 18 বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। আমরা ভেবেছিলাম যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, নির্বাচনের পরে গণতান্ত্রিক সরকার আসলো, সেই সরকার আসবার পরে আইনশৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটি কমে আসবে। কিন্তু আমরা গত 2 মাসে এই সরকারের যে চরিত্র, আইনশৃঙ্খলার ব্যাপারে এই সরকারের যে স্ট্রিক্টনেস, তাতে আমাদের মনে হচ্ছে সরকার এখানে পুরোপুরি ব্যর্থ। আমরা খুবই আশা পেয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে তিনি আর মব কালচার এই দেশে থাকতে দিবেন না। তিনি এটি দায়িত্ব পাওয়ার পরপরই বললেন। এরপরে আমরা দেখলাম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করবার জন্য সবচেয়ে তার দল বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল কিংবা অন্যান্য যুবদল বা যারা আছেন তাদের সঙ্গে, তারাই সবচেয়ে বেশি তৎপর। এবং সর্বশেষ আপনি যেটি বললেন, যেটি পুলিশের একটি বিজ্ঞপ্তিতে আমরা দেখলাম, তাকে অ্যালার্ট জারি করেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা হতে পারে। এখন এইরকম পরিস্থিতি একটা দেশে কখন তৈরি হয়? এরকম পরিস্থিতি তখন তৈরি হয় যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ অবনতি থাকে। যারা স্যাবাটুর আছেন, যারা দেশকে অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চান, সে অস্থিতিশীলকারীরা সুযোগ পান তখন। এখন আমরা কি দেখলাম বিএনপি সরকার ক্ষমতা আসার পরে? প্রথম বাংলাদেশের, এই যে আপনারা এখানে সাংবাদিকরা আছেন, বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসে বিএনপির লোকজন সেখানকার এমডির উপরে মব করে তাকে অপসারণ করতে চাইল। আমরা জানি যে বাংলাদেশে যারা সরকার গঠন করে তাদের একটা চরিত্র আছে, তারা সব কিছু দখল করতে চায়, সে সরকারি সকল প্রতিষ্ঠান দখল করতে চায়, এটা চরিত্র আছে বাংলাদেশে। আমরা সেটা পরিবর্তন চাইছিলাম, সেই পরিবর্তন তো হইলই না। উপরন্তু বাসসের এমডিকে কীভাবে অপসারণ করার চেষ্টা করা হলো, তার অফিসে তার উপর হামলা করে। প্রথম কথা, আমরা দেখলাম যে জুলাই নিয়ে কিছু ইয়াংরা যারা চলচ্চিত্র তৈরি করছে, তারা তাদের পাওনা টাকা বকেয়া টাকা আনতে গেলেন তথ্য উত্তরে। সেখানে আমরা দেখলাম ছাত্রদলের হাবিবুল্লাহ বাহার কলেজের যারা আছেন সেই সকল নেতা কর্মীরা গিয়া যারা জুলাই নিয়ে কাজ করছেন, আমাদের ইয়াং চলচ্চিত্রকাররা, অ্যাক্টিভিস্টরা, তাদের উপর হামলা করলেন। সেই খবর আপনারা সবাই জানেন এবং সেই ব্যাপারে একজনকে বহিষ্কার করা হয়েছে। তারপরে এই মবগুলো কারা করছে? ছাত্রদল করছে, বিএনপি করছে। সর্বশেষ শাহবাগে আমরা যেটা দেখলাম যে ছাত্রদল, ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সহকারে প্রায় 16 জন সাংবাদিকের উপরে হামলা করলো। এবং আমরা দেখলাম যে মহসিনগর সংসদের একজন নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক, তাকে মেরে তার কানের পর্দা ফাটাই দিছে। চিটাগাঙে দেখলাম ছাত্রদলের শিবির মারামারি করতেছে। পাবনা একই জিনিস, ছাত্রদলের শিবির মারামারি করতেছে। তো এই যে সরকারের ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিংবা সরকার দলীয় সংগঠনের পক্ষ থেকে একের পর এক যখন পুরো দেশে মব সৃষ্টি করা হচ্ছে, তখন অবশ্যই এই সুযোগ ছাত্রলীগ থেকে শুরু করে সকল অস্থিতিশীলকারী গ্রুপ নিবে। এবং আপনারা দেখলেন যে শাহবাগে যেটি হলো, সেটা শুরু কোন জায়গা থেকে? ছাত্রলীগের একটা আইডি থেকে একটা স্ক্রিনশট পোস্ট করা হলো এবং সেইটাকে ফেক বানায় ছাত্রদল সেটা শিবিরের একজন কর্মীর উপর চালাইলেন এবং তার
প্রেক্ষিতে শাহবাগে একটা বড় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হলো। এবং এইখানেও তো ছাত্রলীগের ইন্ধন, ছাত্রলীগের ফাঁদে ছাত্ররা পা দিয়েছে এবং পা দেওয়ার মাধ্যমে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। তো ফলত আপনি যখনই কথা বলবেন যে কেন এইখানে জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে, কেন ছাত্রলীগ মিছিল করছে, কেন এই গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে, তো আমরা ফিরে আসতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকারের আমলে কি অবস্থায় গেছে। আমাদের যে সারা দেশ, এবং আমি তো এটা জাস্ট কয়েকটা সিলেক্টিভ ঘটনা বললাম, আমরা ছাত্র রাজনীতি করে বলে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের পদচারণা বেশি। এর বাইরে আপনি দেখেন যে বিএনপি গত 2 বছরে, মানে অভ্যুত্থানের পরে এই 2 বছরে তার নিজের নেতাকর্মী, বাইরের দল বাদ, জামাত বাদ, এনসিপি বাদ, আরও যারা যারা আছেন বামপন্থীরা ডানপন্থীরা সবাই বাদ, তার নিজের দলের কর্মী খুন করছে প্রায় 200-র মতো। সে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। তা আপনার তো আগে নিজের দলকে ঠিক করতে হবে, নিজের দলের ঠিক করলে এরপর বাইরে আপনি জঙ্গি হামলা হবে, গুরুত্বপূর্ণ স্থাপনা ট্যাকেল করবেন। আপনি নিজের দলকে ঠিক করতে পারছেন না, নিজের দল মব করে বেড়াচ্ছে, খুন করে বেড়াচ্ছে, ধর্ষণ করে বেড়াচ্ছে, ক্যাম্পাসে মারামারি করে বেড়াচ্ছে, এবং একটা ফেক স্ক্রিনশট যেটা ছাত্রলীগের মাধ্যমে ছড়ানো হয়েছে সেটার উপর ভর করে আপনি ক্যাম্পাসের সাংবাদিকদেরকে পিটাচ্ছেন। একজন মুসলিম সংসদের একটা নির্বাচিত সংস্কৃতি সম্পাদককে পিটায় কানের পর্দা ফাটাই দিচ্ছেন। আপনি কেমনে দেশের সুরক্ষা করবেন? এই দায়িত্ব পুরোটা বিএনপি ছাত্র দলের। জি, অনেক ধন্যবাদ। শুনবো জনাব রাজু আহমেদ আপনার কাছে, দায় সরকারি দলের, সরকারি ছাত্র সংগঠনের এবং অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে তাদের, আপনার বক্তব্য শুনুন। দেখুন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এটিএন বাংলাতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সারা বাংলাদেশে পুলিশের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জঙ্গিবাদ বিষয়টা নিয়ে। আমরা মনে করি এটা সতর্কতা জারি করা হয়েছে, এমন সম্ভাব্য বিষয় আসতে পারে আর কি। জাহিদ ভাইকে বলবো যে বিএনপি ক্ষমতায় 3 মাসও হয়নি, এর ভিতরে বিএনপি যে উদ্যোগ নিয়েছে তার নির্বাচনী ইশতেহারে যা যা ছিল, বিএনপি কিন্তু প্রায় আমাদের নির্বাচনের ভোটের দাগটা এখনও শুকায়নি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা কিন্তু প্রায় সেগুলোতে কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মবের যে কালচারের কথা আমার ভাই বললেন, জাহিদ ভাই বললেন, 17 মাস তো এক প্রকার এনসিপি ক্ষমতায় ছিল, 2 জন উপদেষ্টা ছিল, বিভিন্ন অফিসে যে তারা যেভাবে মব সৃষ্টি করেছে, এই মবের সৃষ্টিকারী কিন্তু এনসিপি নেতাকর্মীরা। আমরা মনে করি একটা বলেন, সব প্রমাণ দেখাবো। আপনার কথা বলার সময় কোনো কথা বলেন, আমি কথা বলি। উনি আবার একটু বললেন যে আমরা অনেককেই বহিষ্কার করেছি, অনেক খুন হয়েছে। আমরা যাকে নমিনেশন দিচ্ছি না, আমরা যাকে খারাপ কাজ করার জন্য বাইরে রেখেছি, দলের বাইরে, সেই নেতাকর্মী তাদের সাথে যে মিশলে ওটা ঠিক আছে। যেমন কয়দিন আগে ইসাক সরকার গোনা নিয়েছেন, আমরা আপনি জানেন যে পুরান ঢাকায় একটা হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনার সাথে তার সম্পৃক্ত হওয়ার কারণে আমরা কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে দল থেকে বাইরে রাখা হয়েছে। আমরা যে নেতাকর্মীকে দল থেকে খারাপ কাজ করার জন্য দূরে রাখছি, ওনারা তাদেরকে নিয়ে সংবর্ধনা দিচ্ছেন, আবার আমাদেরকে বলছেন যে আমরা মব সৃষ্টি করছি। এটা ঠিক না। আর সরকারের মেয়াদ 3 মাস, এই 3 মাসে আমরা 17 মাসেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। ওই সময় আমরা নানা অসঙ্গতি দেখেছি। আপনাকে সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি আসতে হলে আপনাকে ন্যূনতম 6 মাস সময় নিতে হবে। আজকেও দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে সারা বাংলাদেশে অভিযান চলবে। গভর্নমেন্ট 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সরকারকে মন্ত্রিপরিষদ গঠন করার পরে সারা বাংলাদেশে একটা প্রেক্ষাপট, ফ্যাসিবাদী 17 বছর যাবৎ এই ফ্যাসিবাদী আমলে আমরা ছিলাম, আমার ভাইরাও ছিলেন, জাহিদ ভাইরাও ছিলেন, কিন্তু 17 বছর এই জঞ্জালকে সরাতে তো আপনি 17 মাস টাইম দিবেন। আপনি 3 মাসে যদি সরকার কাছ থেকে প্রত্যাশা করেন যে সরকার আপনাকে সব করে দেবে, সেটা তো ঠিক না। কিন্তু সরকার নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নিয়ন্ত্রণ করতে বলছে কি, একটা বৃহৎ দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি, সারা বাংলাদেশে অঙ্গ এবং সহযোগী সংগঠন মিলে আমাদের অনেক নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী আছে। 5 তারিখের পরে এসে আমরা যে নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা তাদের সাংগঠনিক ব্যবস্থায় নিয়ে এসেছি। এমনও হয়েছে যে আমার নেতাকর্মী, আমার দলের নেতাকর্মী অন্যায় করেছে, আমরা তার বিরুদ্ধে মামলা করেছি। ছাত্র দলের এমন একটা ঘটনা ঘটেছে ধানমন্ডি থানায়। আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি, আমাদেরকে আমরা নিয়ন্ত্রণ করছি, আমরা কাজ করছি। এখন এই কাজ করার তো আপনাদের থেকে সময় দিতে হবে। এখন আপনি খুব স্পেসিফিক ভাবে বলেছেন, উনি বলেছেন যে শাহবাগের ঘটনাটা আমরা বলি, উনি যে 2 জনের কথা বললেন, জি আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের দলের সর্বোচ্চ যে দলের চেয়ারম্যানকে নিয়ে এবং তার মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ কেমন মন্তব্য করা হয়েছে। এই মন্তব্যটি জাহিদ ভাইয়ের ক্ষেত্রে করা হলো, তার সমর্থকরাও এর উদ্বুদ্ধ মানে ফেটে পড়তো আর কি ক্ষোভে। আমার সমর্থকরা গিয়ে কাউরে মারতো না, না আমরা মারার কথা বলছি না, কিন্তু আপনি এটাও লক্ষ্য করবেন যে আমার ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শিপন,
তিনি কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছেন এই আর বিজয়ের বাকিরা উপরে। যারা মারছে তারা আর শিবির ছিল, রাকিবুল নাকি ইসলাম ছাত্রলীগ রাকিবুল ছিল? ছিলেন, আমিও ওইখানে ছিলাম, আমরা যাই শিবন ভাই ঠেকাইছে, আর উদ্বুদ্ধ যারা মারছে পরিস্থিতিতে- তারা কারা ছিল? উদ্বুদ্ধ পরিস্থিতিতে ওই রকম পরিস্থিতি হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি এবং আমরা কিন্তু মানে এই উনি বলছেন যে উনি উদ্দেশ্যে সেটাকে প্রশ্রয় দেন। আমরা সেটাকে প্রশ্রয় দিইনি। আমার দলের যারা মারছে এরা কি সর্বোচ্চ- ছাত্রলীগ না? আমরা কিন্তু এই নিয়ে একটা তদন্ত কমিটি গঠন এগুলো করেছি। গোলাম রাব্বানিও করতো। না, সেটা ছাত্রলীগের করতে পারে। লোকজন দিয়ে এটা মারাইতো, আপনারাও আপনি করেন। নিজেকেই করতেন। আপনার দলের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে আপনি অবশ্যই তদন্ত কমিটি গঠন করে আপনি রিপোর্ট নেবেন। এটা সাংগঠনিক প্রক্রিয়া, স্ট্রাকচার। আপনার দলও এটা হয়, আমার দলও এটা হচ্ছে। কারণ আমি বলছি যে আমরা এটাকে উস্কে দিচ্ছি না, মব কালচারটা আমরা সৃষ্টি করিনি, মবকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। আমার দলের সর্বোচ্চ পর্যায় থেকে, আমাদের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মতো আমরা মব কালচারটাকে নামিয়ে আনার চেষ্টা করছি। আর জঙ্গিবাদের যে বিষয়টি আপনি বললেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে গত 2 দিন যাবত রুয়েটে ঝামেলা চলছে, এর আগে ঝামেলা চলছে চট্টগ্রাম সিটি কলেজে, এইগুলো তো গুপ্ত রাজনীতির যে বিষয়টি, গুপ্ত রাজনীতি থাকলে তো এগুলো তো আরো মাথাচাড়া দিয়ে উঠবে। একটি নদীতে যদি আপনি স্রোত বন্ধ করে দেন তাহলে কিন্তু শ্যাওলা জমবে, ঝামেলা হবে। নদীর স্রোত প্রমাণ না থাকলে কিন্তু অনেক সমস্যা হবে। রাজনীতিটাও তো এরকম, যেখানে আপনি রাজনীতিটা বন্ধ করে দিবেন সেখানে তো গুপ্ত রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা দেখেছি যে বুয়েটের রাজনীতিটা বন্ধ আছে। 17 সালে দেখলাম যে আমরা নিউজ পেজ 4 জন শিক্ষার্থীকে জঙ্গিবাদের উপর বহিষ্কার করা হয়েছে, 15 সালেও করা হয়েছে, এমন তো হচ্ছে। আবার গুপ্ত রাজনীতির বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রত্যেক জায়গায় আমরা দেখছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিব। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নামে একটি মানে ছাত্র শিবিরের নেতাকর্মী বেসিক্যালি ছাত্র শিবিরের নেতাকর্মীরা হলে হলে এআর ভিত্তিক কমিটি করলো এবং তারা হল নিয়ন্ত্রণ নিল এবং বলল যে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। এবং আমরা ডাকসুর পরে দেখলাম এরাই ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতে আছে। এই যে গুপ্ত রাজনীতি, চলমান রাজনীতি বন্ধ করে দেন তাহলে আপনার গুপ্ত রাজনীতি করার সুবিধা হয়। আর এই গুপ্ত রাজনীতি আমি মনে করি যে এই জঙ্গিবাদকে উস্কে দিবে। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি মুক্ত, যে সবাই সকল আদর্শিক রাজনীতিটা করুক, ওপেনলি করুক, আমরা সেই রাজনীতি করার জন্য সবাইকে আহ্বান জানাবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি, আমাদের সাথে রয়েছেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য। এই যে জঙ্গিবাদের বিষয়টি আবার আশঙ্কা করা হচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য, এটি কি কেবলমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিংবা সরকারি দলের দায়, কিভাবে দেখছেন বিষয়টি? আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট 2 জন আলোচক, ছাত্রনেতা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার মাধ্যমে আমি এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুবই মনোযোগ দিয়ে আমাদের 2 জন ছাত্রনেতার বক্তব্য আমি শুনছিলাম। আমি আসলে ছাত্র রাজনীতি থেকে 2012-তে আমি মূলত বিদায় নিয়েছি। তাদের সাথে আমার হয়তো সরাসরি পরিচয় নেই বা যোগাযোগ নেই আর কি। সে সময় আমাদের সময়ে যারা ছাত্র সংগঠন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা তাদের সাথে পারস্পরিক আমাদের যে সৌহার্দ্য সম্পর্ক সেটা ছিল। যাই হোক, আমি যেটা বলতে চাই যে আসলে জঙ্গিবাদ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় শুধু না, এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং এটার সাথে ভূ রাজনীতি, নানান রাজনীতির আসলে সম্পর্ক রয়েছে এবং এটার অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আমাদের দেশে অনেক ঘটনাই ঘটেছে, সেটা দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি। আমাদের বিভিন্ন যেমন আমরা জানি যে উদীচীর সমাবেশে বোমা হামলা হয়েছিল, আপনারা জানেন কিনা? ছায়ানটে বোমা হামলা হয়েছিল, কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা হয়েছিল। আপনার এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর সাথে সরাসরি বিভিন্ন জঙ্গিবাদী গোষ্ঠী বা বিভিন্ন ধরনের শক্তির আসলে সম্পর্ক ছিল আর কি। আমরা বাংলা ভাইয়ের কথা জানি, আমরা বিভিন্ন ব্যক্তির কথা জানি। আমরা এটাও জানি যে ধরেন 5 আগস্টের পরবর্তী সময়ে যে আমাদের বিভিন্ন জেল থেকে আপনারা যাদেরকে দাগি জঙ্গি সদস্য হিসেবে গ্রেপ্তার করেছিল, সবাইকে আমরা ঢালাওভাবে বলছি না, কিন্তু এরকম অনেক ব্যক্তির নাম সেটা গণমাধ্যমে উঠে এসেছে যাদের বিরুদ্ধে সরাসরি জঙ্গিবাদের যুক্ত থাকার অভিযোগ ছিল। এবং আমরা এটাও দেখেছি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সময়কালে, আগস্ট পরবর্তী সময় যে সরকার, সেই সরকারের সময়কালে আমরা দেখেছি যে আফগানিস্তান থেকে খুবই গুরুত্বপূর্ণ মানে তালেবান নেতা যাদের নামে জঙ্গিবাদের যে সারা বিশ্বব্যাপী যে অভিযোগ, সেই অভিযোগ রয়েছে, তারাও কিন্তু আমাদের অনেক নেতার এখানে বাংলাদেশের অনেক ব্যক্তির সাথে এসে দেখা করেছে, অনেক জায়গায় গিয়েছে।
এই বিষয়গুলো আসলে আপনি অস্বীকার করতে পারবেন না। আর এখানে আমাদের দুই ছাত্র নেতা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, ক্যাম্পাস পরিস্থিতি, সরকারের পরিস্থিতি, এগুলো একটা চলমান প্রক্রিয়া এবং এটা থাকবেই, এবং আপনার প্রত্যেকটা ঘটনারই আসলে একটা রেশ থাকে। যেমন আচ্ছা। আপনারা শাহবাগের বিষয়টা নিয়ে দুজন বেশ উত্তপ্ত আলোচনা করলেন। এখন এই ধরনের ঘটনা আমি যদি ব্যক্তি ধরে না বলি, এবং ওইখানে ডাকসুর দুই নেতার প্রসঙ্গও যদি বাদ দিই, বিগত আপনি যদি এই সরকারের হচ্ছে 3 মাস হতে যাচ্ছে মনে হয় আর কি, না? ফেব্রুয়ারি, জি। মার্চ, এপ্রিল, মে। আর এর আগে যে 17 মাস, মানে 20 মাসে আপনারা এই ধরনের ঘটনা আমি যদি ব্যক্তি হিসেবে আমি ট্রিট না করি, আপনি এখানে এই এটিএনএ প্রচার হয়েছে বা হয় নাই, গণমাধ্যমে এসছে, বা এখানে দুই ছাত্র নেতাও যদি আমার মনে হয় যে লিস্ট করেন, বাংলাদেশে অন্তত 2000 ঘটনাকে মব হিসেবে বা নানান ভাবে আমরা এটা বলেছি, বা এটা বলার চেষ্টা করা হয়েছে, এবং এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে কালচার যেটা শুরু হয়েছিল, সেই কালচারের যে আলটিমেটলি একটা যে প্রভাব, সেই প্রভাব এখানে আসলে বিদ্যমান, এবং সেই প্রভাবটা আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং বিগত সরকার আমলে এই যে চর্চাগুলো আর কি, যে অগণতান্ত্রিক চর্চা যেগুলো আমরা দেখেছি, এবং সেটা বিশ্ববিদ্যালয়, এখানে আমি যথার্থই আমি বলবো যে রাজু আহমেদ উনি বলছেন যে 5 আগস্টের পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়গুলোতে আমি এটা আমরা খেয়াল করেছি এবং এটা আমরা অ্যাড্রেস করেছি যে বুয়েটে যেমন ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা বলে আমাদের সময় আমরা দেখেছি যে বুয়েটে কিন্তু এক ধরনের যে গোপন এবং গুপ্ত রাজনীতির যে চর্চা, সেই চর্চা কিন্তু বলবৎ ছিল। সেই চর্চা কিন্তু বলবৎ ছিল। বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই আহ ছাত্র রাজনীতি করা যাবে না এই বক্তব্য যারা নিয়ে এসছে, কিন্তু দেখা গেছে যে একটা নির্দিষ্ট শক্তি, যেটা আমরা বলি যে ইসলামী ছাত্র শিবির বা সেই ধরনের শক্তি, তারা কিন্তু সেখানে গোপনে তাদের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু তারা বলবৎ রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক একই ঘটনা কিন্তু আসলে প্রত্যক্ষ করা গেছে, এবং তারা এখানে হলে হলে বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার দিয়ে দিল যে এখানে ছাত্র রাজনীতি চলবে না, সেটাতে কি হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সহাবস্থানের যে চর্চা বা যে রাজনীতি হওয়া উচিত ছিল, আমরা মনে করি না যে দখল পাল্টা দখল, যে আওয়ামী লীগ চলে গেছে এখন বিএনপি এসে যে পাল্টা দখল করবে। আপনি ডাকসু ইলেকশন করার প্রক্রিয়া নিলেন, সেখানে উচিত ছিল সকল ছাত্র সংগঠন প্রত্যেকটা আহ, আহ, যে মেধার ভিত্তিতে আমরা যে হলে সিট বন্টনের কথা বলি, সেই বিষয়গুলো আসলে তৈরি করা। তো সরকার, আমি মনে করি যে এই আওয়ামী যে রেজিম এবং তার সময়ের যে দুঃশাসন, অপশাসন, সেটার ধারাবাহিকতা যেমন বিগত ইউনূস সরকার, সেটা তারা হলো বলবৎ রেখেছে। তারা জায়গা মতো কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করে না। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে এক ধরনের যে ডাউন ফিল করা, যে পুলিশের উপর যে অ্যাটাক হয়েছে, শুধু এটা না, যে পুরো আইন শৃঙ্খলা বাহিনী তারা শক্তভাবে যে একটা ঘটনা দল নিরপেক্ষভাবে তারা অ্যাকশনে যাবে, এই ধরনের উদ্যোগ যেমন নেয় নাই। আমি বর্তমান সরকারের সময় আমরা বলতে চাই, যদিও আমাদের ছাত্র নেতা বলেছেন যে সরকারের হানিমুন পিরিয়ড 6 মাস, এটা অন্তত দেখতে হয় আর কি, ওকে। কিন্তু এই সরকারও আমি মনে করি যে শুরু থেকে যে বোল্ড স্ট্যান্ড নেওয়া, যেমন যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোনো মব এটা সহ্য করা হবে না, কিন্তু সেটা কিন্তু তারপরে হচ্ছে আর কি, এই জিনিসগুলো আসলে স্ট্রিক্টলি নেওয়া উচিত। আর জঙ্গিবাদ যে প্রসঙ্গটা বারবারই আসছে, যে এটা যেহেতু আন্তর্জাতিক বিষয় এবং এই সাউথ এশিয়ায় বিভিন্ন জায়গায় সেটা, এবং বাংলাদেশে এই বাস্তবতা বিগত দিনে ছিল, এবং সেটা কিন্তু স্ট্রিক্টলি দমন হয় নাই। ছায়ানটের বোমা হামলার সেটার সুষ্ঠু বিচার হয় নাই, সিপিবি সমাবেশে বোমা হামলার বিচার হয়, উদ্দেশিত হামলার বিচার হয় নাই, বা এরকম অসংখ্য ঘটনা আছে। আপনারা খেয়াল করে থাকবেন যে কিছুদিন পূর্বে ঢাকার বাইরে কোনো একটা জায়গায় একটা মাদ্রাসা একটা বোমা হামলার মতো একটা ঘটনা ঘটলো আর কি, এবং যেটা নিয়ে মিডিয়ায় এখন নিউজ করতেছে। সেই সময় কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকের সামনে আসলেও সেই জিনিসটা কিন্তু আসলে গুরুত্ব সহকারে নেওয়া হয় নাই। এখন আপনি যখন একটা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নেবেন না, সেটার আলটিমেটলি ইম্প্যাক্ট আসলে পড়বে। জি। এবং এই মবকে আপনি গুরুত্ব দেন নাই, এই মবের ধারাবাহিকতা, এখন যারা মব তৈরি করেছে তারা সে মবের শিকার হচ্ছে। আজকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের একজন একজন আইনজীবী উনি বলছেন যে ইউনূস সাহেব উনিও মবের শিকার হবেন আর কি। তো অসংখ্য এখন ধন্যবাদ। আমি প্রসঙ্গক্রমে আবারও চলে আসে। আসবো, আমাকে একটা নিয়মমাফিক বিরতি নিতে হবে। বিরতির পরে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব জাহিদ হাসান, আমরা বিরতির আগে যে আলোচনা করছিলাম যে আবারও কেন জঙ্গি হামলার আশঙ্কা, এ বিষয়ে আপনি বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, কিন্তু কেবলমাত্র দায় কি সরকারের, নাকি অপরাপর রাজনৈতিক দল যারা আছে তাদের দায় কতটুকু?
না, এই দেশ যেহেতু সবার, দেশ নিয়ে ভাবনাও সবার, এখানে সরকারি দল যেমন করে অ্যাক্ট করবে দেশের আইন শৃঙ্খলা পরিণতি থেকে শুরু করে দেশের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য, একই রকমভাবে অন্য রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, গণমাধ্যম সবার একই ভূমিকা পালন করতে হবে। যেমন আপনি ধরেন গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা মাজারে হামলা হলো, সেখানে একজন পীরকে মেরে ফেলা হলো। আর তারও আগে ধরেন যেদিন রাতে শহীদ ওসমান হাদি মারা গেলেন, সেদিন ডেইলি স্টারের অফিসে, প্রথম আলোর অফিসে, একই সঙ্গে উদীচিতে হামলা হলো, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস পুড়ায় দেওয়া হলো। মানে সেই কারা পুড়াইলো এবং সেই সকল গোষ্ঠী কারা, এটা না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে চিহ্নিত হয়েছে, না এদের কেউ গ্রেফতার হয়ে শাস্তির সম্মুখীন হয়েছে, না বিএনপি সরকার এই 3 মাসে হয়েছে। ফলে ফেইলিওর শুধুমাত্র বিএনপি সরকারের না, একই রকমভাবে মাজারে হামলা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। মাজার মানে কবর থেকে একটা লাশ পড়ায় পুড়ে ফেলা হয় নাই ফরিদপুরে, সেই ঘটনার কিন্তু কোনো তদন্ত আগে নেই। এরকম বারবারই হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, এখন হইতেছে। আমি শুধু যেটা বলবার চেষ্টা করছি আগের বারের আলোচনায়, যে সরকার কখন মানুষ ফিল করবে যে সরকার দায়বদ্ধ, মানুষ কখন ফিল করবে যে এই সরকার আসলেই চায় দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিতে, বিচার বহির্ভূত। যেটি রাজু আহমেদ বলছিলেন যে সরকার তো একে একে তার যে ম্যানিফেস্টো বা তার যে ওয়াদা সেগুলো পালন করছে, এবং তারা যে কথাটি বলছে এটিকে সরকারের ম্যানিফেস্টেশন আমরা দেখতেছি যে কার্ডটার দিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী, আজকে একটা নতুন কার্ডের উদ্বোধন করছেন, এটা সরকার দিয়ে বেড়াচ্ছে। এটার আইন শৃঙ্খলা ভিন্ন, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠান্ডা রাখবেন, এটা তো সবার একটা ম্যানিফেস্টেশন থাকে। এই ইশতেহার কমনলি বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলে থাকে। কেউ ইলেকশন আগে বলে না যে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বানাই ফেলবো, এটা কেউ বলে না। কিন্তু ব্যাপারটা দিয়ে সরকার আসলে সেখানে পারতেছে কিনা, প্রথমত সরকার ফেল করতেছে। এখন তারা তো প্রপারলি অ্যাড্রেস করতেছে বিষয়, এখন ফেল করতেছে, তারপর ফেল করার জায়গাটা করতে শুরু হচ্ছে তার নিজের দল থেকে। মানে ফেল করতেই পারে, কিংবা সে তার চেষ্টা করতেই পারে, একজন ফেল করবে, একটা সরকার আমরা সহযোগিতা করবো, সে চেষ্টা করবে। মুশকিলটা হচ্ছে যে আপনি সদিচ্ছা আছে কিনা, আপনি এটা আপনার দলের লোকজন করতেছে, আপনি তো দলকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এখন ধরেন বলতেছে, মানে ভাই বললেন যে 6 মাস আমাদের দেখতে হবে, 3 মাস হয়েছে কেবল, কিন্তু বিএনপির এই মব করা কিংবা খুন করা তো 12 ফেব্রুয়ারি পরে শুরু হয় নাই, এটা 5 আগস্টের পর থেকেই শুরু হয়েছে। বিএনপি নিজের দলের কর্মী খুন করা কি 12 ফেব্রুয়ারি পরে শুরু করছে নাকি? এই যে 5 আগস্ট থেকে শুরু করছে। আপনি পেপার পত্রিকায় ঘেটে দেখেন, বিএনপি কারণ বাজারে চাঁদাবাজি করা কি 12 ফেব্রুয়ারির পর থেকে শুরু করছে নাকি? সে তো কারণ বাজার দখল নিয়েছে, যে আপনাদের কারণ বাজার দখল নিয়েছে তো 12 ফেব্রুয়ারি 5 আগস্টের পরে, এবার তো এখানে চাঁদাবাজি শুরু করছে। সুতরাং এই ঘটনাগুলো এলাকায় এমপি মানে সংসদ সদস্য তো বিএনপির না, হ্যাঁ এলাকার সদস্য জামাতে, সে ফেল করতেছে। বলতে আপনি কোনোভাবেই এখানে, আমি তো বলবো অন্য রাজনৈতিক দলকে আপনি দায় বাড়িতে পারবেন না কেউ। এই এলাকায় জামাতের সংসদ সদস্য আছে, সে কেন এটা নিয়ে প্রপার স্টেপ নিচ্ছে না? আবার সে নিতে পারতেছে কিনা বিএনপির চাপে, বিএনপির সরকার, সেটাও একটা কোশ্চেন আছে। ফলত আপনি যখন একটা দেশকে স্থিতিশীলতার দিকে নিতে চান, এটা শুধুমাত্র যে সরকার দলের দায় এরকমও না, সরকারকে পুরোপুরি সহযোগিতা বিরোধী দল করতেছে কিনা, সিভিল সোসাইটি ঠিকভাবে অ্যাক্ট করতেছে কিনা, গণমাধ্যম ঠিকভাবে অ্যাক্ট করতেছে কিনা, সবগুলো ব্যাপার একটার সঙ্গে একটা জড়িত। কিন্তু আপনি যখন ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার কথা বলবেন, এক্স্যাক্টলি, আমি পড়তে আসি। জি, আমি একটা ব্যাপার বলি একটু, এটা শুনতে খুব খারাপ লাগতে পারে। চট্টগ্রাম সিটি কলেজে যেটা নিয়ে মারামারিটা শুরু, লেখা ছিল কি যে ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস, এরকম একটা লেখা। এখন এই লেখাটা শুধুমাত্র চিটাগং সিটি কলেজে ছিল তা না, এটা আপনি বাংলাদেশের প্রায় সকল ক্যাম্পাসে পাবেন। সংযোজন করে এরকম ছিল, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। এক্স্যাক্টলি, আমরা যারা রাজনীতি করেন, না আমি আসি না, আপনি আগে কাউন্টার করলে তো আমার কথা থাকবে না। ঠিক আছে। তো এটা শুধুমাত্র যে চট্টগ্রাম সিটি কলেজে ছিল ব্যাপারটা এরকম না, এটা বাংলাদেশের প্রায় সকল ক্যাম্পাস হয়েছে, প্রচুর মিছিল হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আর একটা মজার ব্যাপার হয়েছে, যারা ওই মিছিলের নেতৃত্ব দিচ্ছে এদের প্রত্যেককে আমরা দেখছি পরবর্তীতে ছাত্র শিবিরের নেতারা। তাহলে কি ছাত্র শিবির কোনো রাজনৈতিক সংগঠন না? এরা স্বেচ্ছাসেবী সংগঠন নাকি যে ভলান্টিয়ারি করে? তা আপনি যদি নিজের রাজনৈতিক সংগঠন হন, আপনার লোকের আবার কেমন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই? ফলত যেইখান থেকে সমস্যাটা শুরু চিটাগং সিটি কলেজে, যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ বা নিষিদ্ধ চাই, এটা ভুল দাবি। এটা বাংলাদেশে গত 1.5 বছরে ছাত্র রাজনীতিকে বা ক্যাম্পাসকে প্রথমত ফাঁদে ফেলা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এটা দিয়ে। আপনারা দল হিসাবে কি সেই কথা বলছেন? হ্যাঁ, আমরা তো কখনোই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না। ছাত্রশক্তি কবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে? আমরা চাইছি ছাত্র রাজনীতির সংস্কার। আপনি দেখেন এইবার যখন চিটাগংয়ে সমস্যাটা তৈরি হলো, পাবনায় হলো, এরপর ঢাকা ইউনিভার্সিটিতে হলো, আমরা বারবার বলছি যে এই সমস্যার মূলই হচ্ছে 5 আগস্টের পর আমরা বলেছি ছাত্র রাজনীতিকে রিফর্ম করতে হবে, রিফর্ম করে প্রত্যেক ক্যাম্পাসে একটা চার্টার তৈরি করতে হবে যার ভিত্তিতে ছাত্র রাজনীতি চলবে। সকল ছাত্র সংগঠন মিলে আলাপ করবে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, সাধারণ শিক্ষার্থীদের মতামত থাকবে, যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের আরেকটা সংজ্ঞা আছে, ওই সাধারণ শিক্ষার্থী না, যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী তাদের মতামত থাকবে। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন যেভাবে নিয়ে পারে, একটা ক্যাম্পাস চার্টার করতে হবে, একটা চুক্তিতে আসতে হবে, সেইভাবে ছাত্র রাজনীতি চলবে। কিন্তু
ওই রিফরমেশনের জায়গায় আমরা আলাপ তুললাম, আমরা পাইলাম কি যে ছাত্র রাজনীতি ব্যান করতে হবে এরা। এইটা আমাদের ছাত্র রাজনীতিকে পিছাই দিছে। কারণ ছাত্রদল আজকে যে অস্থিতিশীল ভূমিকা পালন করতেছে, ছাত্র শিবির করতেছে, এরা দুই দল সংঘর্ষ করতেছে দেশের সব জায়গায়। এখন এই সংঘর্ষে আমি তাকে কোন জায়গা থেকে থামাবো? আমি তো একটা সংগঠন যে ক্যাম্পাসে আমি অ্যাক্ট করি, আমি সারা দেশে বিভিন্ন জায়গাতে অ্যাক্ট করি, লোকালি অ্যাক্ট করি। এখন তার সঙ্গে আমার কোনো চুক্তি নাই, এটা দরকার ছিল 5 তারিখের পরে। সুতরাং যখনই ছাত্র নিষিদ্ধ আলাপ চাই, এইটা দিয়ে এইরকমভাবে ছাত্র রাজনীতির সংস্কারকে পিছাই ফেলা হয়েছে। এটা ছিল একটা মূল সমস্যা। এরপরে দেখেন, এখন এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইলো কারা? যারা আবার রাজনীতি করতে চায়। আপনি একটা জায়গা নেন যে আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, যে কেউ চাইতে পারে। একটা সাংস্কৃতিক সংগঠন চাইতে পারে যে বাংলাদেশের ছাত্র রাজনীতি বাংলাদেশের ক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করতেছে, ছাত্রদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে, ফলে আমরা নিষিদ্ধ চাই। কিন্তু আপনি নিজে করেন রাজনীতি, আবার আপনি এসে বলতেছেন আমি রাজনীতি নিষিদ্ধ চাই, এটা দ্বিচারিতা। এবং ধরে নিলাম যে 5 আগস্টের আগে দেশে ফেসিবাদের সরকার ছিল, ছাত্র শিবির অনেক নির্যাতিত হয়েছে, এটা আমরা জানি, ছাত্রদল নির্যাতিত হয়েছে, আরও অনেকে নির্যাতিত হয়েছে। ফলে সেজন্য হয়তো ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করা যায় নাই। কিন্তু 5 আগস্টের পর আপনাকে নির্যাতন করছে কি? ইন্টারিম গভর্নমেন্ট করছে নাকি বিএনপি গভর্নমেন্টে সেই লাস্ট 1 সপ্তাহের ঘটনা বাদ দিলে আমরা লাস্ট 1 সপ্তাহে যা কিছু করছে? আপনি কেন 5 তারিখের পরে আপনার পুরো কাঠামোকে পরিষ্কার মানে ওপেন করেন নাই? দেখেন, এটা সোসাইটি, আপনি একটা সোসাইটিতে বসবাস করলে ওই সোসাইটির মিনিমাম ভ্যালুস অ্যান্ড নর্মস মানতে হয়। আমরা যে সোসাইটিতে বসবাস করি, আপনি চাইলে তো সব কিছু করতে পারবেন না, আপনি পাবলিকলি ধূমপান করতে পারবেন না। তো আপনি একটা পলিটিক্যাল সোসাইটিতে বসবাস করতে চান, আবার আপনি এসে এখানে ছাত্রদল তার পুরো কাঠামো উন্মুক্ত আছে, আমাদের উন্মুক্ত আছে, এখানে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আছেন, তাদের একটা উন্মুক্ত আছে। কিন্তু আপনি এখানে এসে করেন কি, আপনি এখানে একটা মানে অর্ধেক উন্মুক্ত অর্ধেক ঢাকা এরকম একটা খেলা খেলেন। ফলত হয় কি, আমরা আরও যারা এই সোসাইটিতে, আমরা আরও যারা অংশীজন আছি, যারা পার্টিসিপেন্ট আছে, আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হই এবং পুরো সোসাইটির সকল রকমের কাঠামো ভেঙে পড়ে। তো আগে না হয় এই ভয়টা ছিল যে আওয়ামী লীগ নির্যাতন করে, গুম করে, খুন করে, তো 5 তারিখের পরে 5 আগস্টের পরে আপনার এই অর্ধেক খোলা অর্ধেক ঢাকা এরকম অবস্থা কেন? আর আগের সময়ের যে কৌশল, এটিওকে ছাত্র কেউ কেউ অপকৌশলও বলছে, বিশেষ করে ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে, সেই বিষয়টি কিভাবে দেখেন? না এখন দেখেন, সেইটা নিয়ে না হয় মানে এতটুকু অব্দি মানা যায় যে তারাও তো গুম খুনের শিকার হয়েছেন, ছাত্র শিবির হয়েছে, ছাত্রদল হয়েছে, কিন্তু 5 আগস্টের পর তারা এই গুম খুনের কোনো ভয় নেই। এবং তারা এই একই কোশ্চেন তাদেরকে ছুড়লে তারা বলেন যে তাদের কাঠামোই এইরকম। এটা কোনো জবাব না। আপনি একটা সোসাইটি থেকে পুরো সোসাইটির সকল নর্মসকে ভেঙে দিয়ে আপনি বলতে পারেন না আমার কাঠামোই এরকম। জি, অসংখ্য ধন্যবাদ। শুনে আসি, রাজু আহমেদ, নিজের দলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দলের অনেক নেতাকর্মী আছে সারা বাংলাদেশ, যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, অঙ্গ সংগঠন মিলিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমি যেহেতু ছাত্র দলের রাজনীতি করি, আমরা আমাদের নেতাকর্মীদের যারা এরকম অন্যায়ের সাথে সম্পৃক্ত পেয়েছি আমরা কিন্তু এটাকে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আবার একটু আগে আমি সেশনে বললাম যে আমরা মামলাও করেছি। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ নিয়ন্ত্রকের ভূমিকাই পালন করেছে, যেহেতু সরকারি দল, আমাদের সরকারি দল ছাত্র সংগঠন আমি। তো আমরা চাচ্ছি যে এই যে মব কালচার যে রাজনীতিটা, এই যে রাজনীতি বন্ধের নামে যে অপসংস্কৃতির যে রাজনীতিটা, এইগুলো বন্ধ করতে আমরা চাচ্ছি যে একটি ক্যাম্পাসে যদি একজন শিক্ষার্থীও রাজনীতি করতে চায়, তাহলে আপনি তাকে বাড়াইতে পারেন না। তো কিন্তু যেটি ফেরদৌস আহমেদ উজ্জ্বল বললেন এবং জনাব জাহিদা আহসানও বললেন যে সরকার 3 মাস সময় গিয়েছে, হয়তো এটি পর্যাপ্ত সময় নয়, আরো সময় দেয়া যাবে, কিন্তু শুরুটা বা সে ধরনের কোনো আলামতও তো দেখা যাচ্ছে না যে যেভাবে নিয়ন্ত্রণ, এই ব্যাপারটি কিভাবে দেখছেন? আপনি যদি ঢালাওভাবে বলে দেন যে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না, এটাও তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এই 17 বছর একটা ফ্যাসিবাদের কবলে ছিল, তারপরে গেছে 17 মাস ইন্টারিম গভর্নমেন্ট, আমরা 3 মাস নিয়েছি, টেক ওভার করেছি। এই 3 মাসে যদি আপনি মনে করেন যে না সবকিছু একেবারে সুন্দর করে চলবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে এই ক্ষমতা কাঠামো পরিবর্তনের পরে সবকিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে সকল প্রতিষ্ঠানে যদি আপনাকে এই ফ্যাসিবাদ মুক্ত প্রশাসন গড়তে হয়, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা টাইম কিন্তু দিতে হবে। এই টাইমের ভিতরে আমরা হয়তো বা চেষ্টা করছি, বা আমার দলও চেষ্টা করছে, বা মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা আছেন বা যারা দায়িত্বশীল জায়গায় আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে আজকেও সংসদে বক্তব্য দিয়েছেন, আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ঢালাওভাবে যদি বলেন কিচ্ছু হচ্ছে না, এটা তো ঠিক না। আচ্ছা, আমরা চাই আমরা বিরোধী দলের প্রত্যেকের কাছে আহ্বান করব যে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করার মাধ্যমেই আমরা সামনের দিকে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তারেক রহমানের নেতৃত্বে এটাকে আমরা এগিয়ে নিতে চাই। আপনারা শুধুমাত্র সমালোচনা করার জন্যই করবেন না, গঠনমূলক সমালোচনা করবেন। আমরা সংসদেও দেখি যে
শুধুমাত্র বাধা দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে, এটা তো ঠিক নয়। মাঠে এবং সংসদে দুই জায়গায় যদি গঠনমূলক সমালোচনায় রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নেয়, সেটাই বাংলাদেশের জন্য, আগামী দিনের জন্য, ছাত্র রাজনীতির জন্য, দেশের মানে সব রাজনীতির জন্য কিন্তু এটা সুখবর হবে বলে আমরা মনে করি, যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা সকলে এগিয়ে যাব, সেই প্রত্যাশা আমরা রাখি। জি, জনাব রাজু আহমেদ, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আপনারা ছাত্র রাজনীতি করেন, আপনাদের ছাত্র সংগঠনের ব্যাপারে আরও একটি খুব বড় ধরনের অভিযোগের কথা বলা হয়, সেটি হচ্ছে যে আপনাদের ছাত্র রাজনীতিতে বা ছাত্র সংগঠনে ছাত্র আছে নাকি অছাত্র আছে, না বহিরাগত আছে, তাদের ছাত্রত্বের পরিচয় নিয়ে ছাত্রত্ব খারিজ হয়ে গেছে কিনা, এই ধরনের কথাবার্তাও আছে। এটির কারণ কি? এটি তো 17 বছর যাবৎ কিন্তু আমরা ক্ষমতা কাঠামোর বাইরে ছিলাম। আমাদের এখন যিনি ছাত্র দলের প্রেসিডেন্ট আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অন্যান্য দলের ওনারাও ছাত্র ক্ষমতার কাঠামোর বাইরে ছিলেন। হ্যাঁ, ছাত্রলীগবাদের সবাই বাইরে ছিল, কাঠামোর বাইরে। কিন্তু আমার এখন ছাত্র দলের যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, রাকিব ভাই 5-6 সেশনের, আর নাসির ভাই 8-9 সেশনের। তো এই অন্যান্য যারা ছাত্র সংগঠন আছে, যেমন শিবিরের বা আদার্স যারা সংগঠন আছে, এরাও হয়তো বা 1-2 বছরের জুনিয়র আর কি। আপনি যে রেগুলার যে রাজনীতির কথা বলছেন, 1-2 বছরের জাহিদ ভাই কত সেশন বলেন? আমার 18 সেশন ভাই। 18 সেশন। আমাদের অন্যান্য যারা ছাত্র সংগঠন আছে, আপনারা এরপরে 5 আগস্টের পরে আপনাদের কমিটি দিয়েছে না? হ্যাঁ, আমাদের কমিটিটা কিন্তু 5 আগস্টের আগে। আমাদের নতুন রিফরমেশন আসবে, নতুন কমিটি, সেখানে হয়তো বা আপনাদের আপনাদের আগের কমিটির তাদের সেশন আপনি সব বাদ দেন। ডাকসু ইলেকশন যে হলো, তাহলে আমরা যারা প্রতিনিধিত্ব করলো, এত তো নিশ্চয়ই বিশুদ্ধ ছাত্রত্ব ছিল না? মানে আমরা বাইরে থেকে দিয়েছি, সমসাময়িক দিয়ে তো আমরা নির্বাচনটা করিয়েছি। এই যে ঢালাও হবে আমাদেরকে মানে মানে ঠেলে দেওয়া হয় একদিকে, মানে অপপ্রচারের শিকার বা অবশ্যই অপপ্রচারের শিকার। এবং আমি মনে করি যে ছাত্র দল সবসময়, মানে 5 আগস্টের আগেও এরকম বিষয় হয়েছে, 5 আগস্টের পরেও একটি ঘটনা ঘটার সাথে সাথে আমাদের উপর দায় চাপানো হয়। এই জিনিসটা সত্য মিথ্যা যাচাই না করে যে কোনো কিছু একটা ঘটনা ঘটছে, আমাদের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে, তদন্ত করে দেখা যাচ্ছে সত্যতা পাওয়া যাচ্ছে না। তো আমরা মনে করি আমরাও হয়তো সবকিছু ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমাদেরও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা সংশোধন করে সামনের দিকে এগোতে চাই। ঢালাওভাবে কোনো কিছু হবে যে এটা কোনো কিছু হচ্ছে না, আমরা সেটাই বিশ্বাসী না। আমরা কাজের মাধ্যমে বিশ্বাসী, কাজ করে আমরা সামনের দিকে এগোতে চাই। এবং যারা এটা বলছেন, আমরা মনে করি তারা ঢালাওভাবেই বলছেন যে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ ইলেকশন আমরা আমাদের প্যানেল দিয়েছি, তারা কি তার ছাত্র নয়? আপনি এটা কি বলবেন? সাকসু ইলেকশন যে বন্ধ করে দিলেন, সাকসু ইলেকশনের সেটা অন্য প্রেক্ষাপটে বন্ধ হয়েছে। আপনি জানেন কোন প্রেক্ষাপটে বন্ধ হয়েছে? না না, আমরা আমার দলের ইলেকশন কমিশনের সামনে মব করে যে বন্ধ করছে, না না, এটা আমাদের ওটা সবাই আমাদের শিক্ষার্থী না। আমরা বলছি যে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র দল যে প্যানেল দিচ্ছে, আপনারা যে প্যানেল দিচ্ছেন, এরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রেগুলার শিক্ষার্থী। আমাদের নতুন কেন্দ্রীয় কমিটির মেয়াদ কিন্তু শেষ হয়েছে গত 1 মার্চ। আমাদের নতুন কমিটি হবে, সবাই সেই সময় আমাদের অ্যাডজাস্টমেন্ট আসবে আর কি। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব কাঠামোটা কিন্তু প্রত্যেকের ভিন্ন রকম আছে। আমার ছাত্র সংগঠন আপনার কাঠামো থাকতে হবে, অবশ্যই ছাত্রত্ব আছে, তাহলে তারা কি করে ছাত্র সংসদগুলো নির্বাচন করছে? এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় আর কি। আমরা মনে করি শুধুমাত্র দায় চাপিয়ে দেওয়ার জন্য বা বলার জন্য বলা হয় এই কথাগুলো আর কি। যে জনাব জাহিদ হাসান, আপনার কাছে কি মনে হয় এই যুক্তি কি কেবলমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা? বিএনপির ছাত্র সংগঠনের বিরুদ্ধে অছাত্রর কথা বলা হয়, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, আজকে আর একবার বলি আর কি। ব্যাপারটা হলো যে রাকিব ভাই, নাসির ভাই সহকারী ছাত্র দলের যারা আছেন, এদের প্রত্যেকের প্রতি আমার সীমাহীন শ্রদ্ধা আছে। তারা ফেসিবাদী আমলে অজস্র নির্যাতন সহ্য করে, এবং তারা নিশ্চয়ই গণ অভ্যুত্থানে খুব ভালো নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলকে মোবিলাইজ করছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধার কোনো ঘাটতি নাই, সম্মানের কোনো ঘাটতি নাই, তাদেরকে আমি যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি। কিন্তু আপনি দেখেন, মানে আমি রাকিব ভাই, নাসির ভাই থেকে বের হয়ে একটু অন্য জায়গায় যাই। সর্বশেষ গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে কয়েকজনকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে নতুন করে। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। একজন আছেন, তিনি ছাত্রদলের কার্যক্রম শেষ করে ইতিমধ্যে যুব দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন বা যুব দলের রাজনীতি শুরু করেছেন। যুব দল না, এখন ছাত্র দলের পদ আছে। এবং ধরেন এদের প্রত্যেকের সেশন 3, 4, 5, 6 এরকম। আপনি ভাবেন যে ব্যক্তি 3-4 সালে ক্যাম্পাসে আসছেন, নিয়মিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করতে 5 বছর লাগে, নানা রকমের জিনিসপত্র মিলে আমরা ধরলাম আরো 1 বছর, 6 বছর। যে 3-4 সেশনে আসছে তার তো 6 বছর 2009 শেষ হয়ে গেছে। মানে আওয়ামী লীগ কেবল ক্ষমতা আসছে বা আসে না, এই অবস্থায় 1-11 শেষ হয়েছে বা হয় না এরকম টাইমে তার ছাত্রদের এখন কেন? এখন আমি একটু কাঠামোগত আলাপ করি, আমি একটু বলি। যে ছেলেটাকে নিয়ে কথা বলা হচ্ছে, দিদার নাম, আমাদের এক ব্যাচ সিনিয়র দিদার ভাই, 10-11 সেশনের, ওনার অ্যালটমেন্টটা নিয়ে।
উনি ছাত্রলীগের দ্বারা বারবার হামলার শিকার হয়েছে, উনি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সটা রেগুলার করতে পারেনি। এখন বিশেষ সুবিধায় ওনাকে বলছে, যেহেতু ফ্যাসিবাদী আমল ছিল, উনি অনার্স মাস্টার্সটা করতে পারেনি, ওনাকে সুবিধা দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীকে যদি আপনি অনার্স মাস্টার্স করার সুবিধা দেন, তাহলে তাকে হলে অ্যালটমেন্ট দিবেন না? এটা তো অন্যায় দাবি না, অযৌক্তিক দাবি নয়। আর আরো আমি একটু বলি, এনসিপি তো আসলে এই ছাত্র সংগঠনগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে আসছে আর কি, বা শিবিরের কার্যক্রম যারা, এরা তো দৃশ্যমান হচ্ছে 5 আগস্টের পরে। আমরা তো ফ্যাসিবাদী 17 বছর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের তো পরিচয় দিয়ে রাজনীতিটা করতে হয়েছে। আমি ছাত্র দলের কর্মী, যার কারণে কিন্তু যে ক্লাস করতে পারেনি, পরীক্ষাও দিতে পারেনি, এবং যে শিক্ষার্থী ক্লাস করতে পারেনি ফ্যাসিবাদী আমলের কারণে, পরীক্ষা দিতে পারেন, তাকে যদি সুযোগ সুবিধা দিয়ে এখন যদি হল এসে থাকে, তাহলে এটা কি আপনি তার অধিকারকে হরণ করছেন না, তার বিরুদ্ধে কথা বলে? অনেক ধন্যবাদ। জি, আমি আসবো, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জাহিদ হাসান, যে বিষয়টি বলছিলেন আপনি। না, এখন ব্যাপারটা হলো যে যারা ওই সময় নির্যাতনের শিকার হয়েছেন, আমি রাকিব বেনাসির ভাইকে দিয়ে শুরু করছি, কারো প্রতি আমাদের সম্মান শ্রদ্ধার ঘাটতি নাই। এরা নিশ্চয়ই অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক কষ্ট করে লড়াই করে আজকের দিন অবধি এসছেন। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে তারা যারা ছাত্রদলের এখন অ্যালটমেন্ট পাচ্ছেন, এখন গত 1.5 বছরেও এদের কারোই মনে ছিল না যে সে অনার্স করেন নাই, মাস্টার্স করেন নাই। গত 1.5 বছরে কিন্তু যখন এই ভিসি স্যারের আগে আরেকজন ভিসি স্যার নিয়াজ স্যার, না আমি একটু বলে শেষ করি, নিয়াজ স্যার আমি বলি একটু নিয়াজ স্যার থাকার সময় কিন্তু এরকম সুযোগ দিয়েছেন, অনেককে দিয়েছেন ছাত্রদলের, এবং এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। মানে এপ্রিসিয়েট করি যে তারা যারা ওই সময় নির্যাতনের জন্য করতে পারেন তাদেরকে লেখাপড়া শেষ করার সুযোগটা দেয়া। কিন্তু ধরেন এইবার যাদেরকে অমর 21 সালে যে যাদেরকে সিট দেওয়া হলো, অ্যালটমেন্ট দেওয়া হলো, এদের গত 1.5 বছরে মনে ছিল না যে আমার অনার্সটা শেষ করতে হবে, মাস্টার্সটা শেষ করতে হবে। এখন যখন বিএনপি ক্ষমতা আসে, তখন তার মনে পড়ছে যে আমার তো অনার্সটা শেষ করতে হবে। এইটা আসলে অনার্স পাশটা শেষ করা না, এটা হচ্ছে হলটারে দখল করা। জি, হলটা দখল রাজনীতি একেবারে স্পষ্ট। আমি একটু শুনবো পরবর্তীতে রাজু আমাদের কাছে, শুনে আসি। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, শুনবো আপনার কাছে। জঙ্গিবাদের বিষয়টি বলছিলেন, পাশাপাশি এই যে ছাত্র রাজনীতির যে বিষয়ে আলাপ হচ্ছে, ছাত্র অছাত্র বিভিন্ন সময়ে, এর মধ্যে কিছু বাস্তবতাও রয়েছে, কিছু ভিন্নতার কথাও বললেন। আপনার বক্তব্য শুনব। অনেক ইস্যু আমাদের আজকের আলোচনায় আসলে যুক্ত হয়ে গেছে, জঙ্গিবাদ, ছাত্র রাজনীতি, ক্যাম্পাস পরিস্থিতি। আমার মনে হয় যে এত কিছুতে মানে মনোযোগ রাখাটাই কঠিন হয়ে যাচ্ছে। আমি একটা বিষয় আসলে বলতে চাই, যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যখন অবস্থান করেছি সর্বশেষ, আমার মনে হয় যে তখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল টুকু ভাই, সেক্রেটারি আলিম ভাই, বা পরবর্তী সময়ে আকরাম বা অন্য অনেকে ছিল, রাজীব। তো আমরা সবসময় একটা কথা বলে এসেছি যে ছাত্র ইউনিয়নগত জায়গা থেকে, যে ছাত্র নিয়মিত ছাত্র যারা এবং নিয়মতান্ত্রিক ভাবেই ছাত্র রাজনীতি বা আমরা ছাত্র আন্দোলনই বলি সবসময়, ছাত্র রাজনীতি আমরা বলি না, যে ছাত্র আন্দোলনে আসলে তারা যুক্ত থাকবে। কিন্তু আমাদের দেশের এটা সত্য আসলে স্বীকার করে নেওয়া খুব জরুরি আর কি। এখানে ছাত্র দলের যিনি রয়েছেন আমাদের রাজু আহমেদ, উনি কেন্দ্রীয় নেতা, উনি ঠিকই বলেছেন যে ডাকসুতে যারা ইলেকশন করেছে নিশ্চয়ই তাদের ছাত্র তো ছিল, ইটস ওকে। বাট হলো যে আমাদের দেশের অন্তত ক্ষমতাসীন ছাত্র সংগঠন এবং বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের এই যে বয়স সীমার যে বিষয়টা আর কি, সেটা কিন্তু অন্তত আমরা যারা নিয়মতান্ত্রিক সংগঠন করি, সেটা যে মাত্রাই হোক, আমরা এটাকে অবশ্যই একটা সমালোচনার দৃষ্টিতে দেখি। উনি 17 বছরের আলোচনা করছেন, ব্যাখ্যা দিচ্ছেন, সেটা ঠিক আছে, তার জায়গা থেকে ঠিক আছে। কিন্তু অবশ্যই আমরা যেটা মনে করি যে আদর্শিক ভাবে যে একজন ছাত্র, সে তার শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে, ছাত্রদের অধিকারের বিষয় নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সে তার যে একাডেমিক কেরিয়ার, আপনারা দেখেন যে আপনি যদি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিক দেখেন, এটা ব্যত্যয় ঘটেছিল 90-এ। কারণ 90-এ এত লম্বা দীর্ঘ সময় ধরে এখানে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, যে তখন হলো ছাত্র সংগঠনগুলো কোনোভাবে তারা সম্মেলন দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, যে কারণে ওই সময় প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতাদের বয়স একটা পর্যায়ে পর্যন্ত চলে গেছিল। এবং আরেকটা জিনিস অদ্ভুত একটা তথ্য আপনাদের দিই, আপনারা দেখবেন যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল ছাত্র সংগঠনের নেতাদের বয়স এত বেশি ছিল এবং তারা প্রত্যেকে লেট ম্যারিড। হ্যাঁ, এবং এটা একটা বাস্তবতা। এবং আপনারা দেখেন ছাত্র দলের ক্ষেত্রে দেখেন, ছাত্রলীগ বা অপর পর্যায়ে ছাত্র সংগঠন গুলো ছিল, মানে আমার ছাত্র ইউনিয়নের যারা নেতা ছিল আর কি, সবাই, এবং তারা কিন্তু প্রমিস করেছিল যে স্বৈরাচারের পতন না ঘটিয়ে তারা কেউ কোনো কমিটি সম্মেলন করবে না এবং তারা
বিয়ে শাদী করবেন। স্বাভাবিক জীবনে যাবেন আর কি। তো এইখানে ছাত্রলীগ বা ছাত্র দল তাদের এই জায়গাটা আমরা সবসময় একটা সমালোচনা, যেমন আমি বলি যে আমি ছাত্রলীগ থেকে যখন বিদায় নিয়েছি আমার বয়স হলো 30। এখন আপনি হিসাব করতে পারেন আমার বয়স কত। টুকু ভাই কিন্তু আমার বাড়িও টাঙ্গাইল, তো আমি তাকে, সে আমার বয়সে অনেক সিনিয়র, কিন্তু তাদের যেহেতু একটা ধরেন সেশন জটের মধ্যে দলের মধ্যে লিডারশিপের জট পড়ে যায়, ছাত্রদল হোক ছাত্রলীগের ক্ষেত্রে, ছাত্রলীগ যদিও পরবর্তী সময় আমরা দেখেছি কিছু চেঞ্জ নিয়ে আসছে, যাই হোক তাদের আলোচনা গেলাম, কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে এটা আসলে একটা সমালোচনা, এবং সমালোচনাটা অবশ্যই পজিটিভলি নেওয়া উচিত। এবং ছাত্র, রেগুলার ছাত্র, এবং এই সমালোচনার জায়গাটা আপনি বললেন যে গঠনমূলক সমালোচনা, আমি আপনার গঠনমূলক সমালোচনা করলাম, এবং এই সমালোচনা নিয়েই আপনার আরেকটা সমালোচনার জবাব খুব স্পষ্টভাবে আমাদের দেওয়া উচিত। সেটা হলো যে যারা, যেমন আমরা 90 পরবর্তী সময় থেকে একটা খুব বিষয়কে আমরা খুব ক্রিটিস করতাম, আই হেট পলিটিক্স। হ্যাঁ, এবং আই হেট পলিটিক্স এর একটা নবতর সংস্করণ আমরা দেখছি, যেটা হলো যে জামাত এবং শিবিরের যে একটা খুব নোংরা কালচার, যে তারা হলো যে কোনো একটা ক্যাম্পাস যখন দখলের চিন্তা করে, তারা হলো প্রথমে সেখানে এই যেমন মেডিকেল কলেজ, বুয়েট বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে, তারা কিন্তু বলবে যে ছাত্র রাজনীতি এখানে চলবে না। কিন্তু 5 আগস্টের পরে এই ক্রিটিক্সটা শুধু ছাত্রদল উঠেই করছে এটা না, আমরা বলছি, এখানে জাহিদ উনি বললেন যে এই ভেতরে ভেতরে যে দখলদারিত্ব, সেই দখলদারিত্বটা কিন্তু তারা নিয়েছে, এই এই জিনিসটাকে আরো প্যাক্ট করে যে অপর ছাত্র সংগঠনকে সে ঢুকতে দিবে না আর কি। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের নেওয়া উচিত। এবং রেগুলার ছাত্ররা এখানে, আমি শিওর যে রাজু উনি বর্তমান ছাত্র, তো কেন নয় যে ছাত্র দলের রাকিব বা হ্যাঁ ওনাদের ট্যাগ আছে বা লড়াই সংগ্রামে অবস্থান আছে, কিন্তু বর্তমান সময়ে যারা, আমি তো অনেককে দেখি যারা ডাকসুতে ইলেকশন করছিলেন, যিনি ওনার নামটা আমি ঠিক, সেহেতু ইয়াং, তো নিশ্চয়ই ছাত্র দল পরবর্তী সময়ে এই ধরনের ইয়াং লিডারশিপ বা অপর যে ছাত্র সংগঠনগুলো তাদের দিকে তাকিয়ে আসলে সে জায়গাগুলো বিবেচনা করবে, এটা একটা বিষয়। আর এই জঙ্গিবাদী যে পরিস্থিতির কথা বললাম, আমি মনে করি যে সরকারের বিগত যে সরকারগুলো ছিল তাদের ধারাবাহিকতার জায়গায় যেন বিএনপি অবস্থান না করে। আমার কথা হলো যে আপনি অবশ্যই সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। আপনার ইউনূস সরকার হলো একটা চুক্তি করেছে, আপনার আরো অন্য প্রসঙ্গে চলে যায়, যে বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে করেছে আর কি, সেটার দায় কিন্তু এই সরকারকে বহন করতে হবে। কারণ যদি এই সরকার যদি এটার সুস্পষ্ট অবস্থান সে ব্যক্ত না করে, আমাদের অনেক ইসলামিক যে দলগুলো তারা অনেক সমালোচনা করে, আমেরিকা অনেক ইয়াতে করে, বা আপনারা জানেন যে এই চুক্তির মধ্যে এটাও আছে যে প্রয়োজনে শুকরের মাংস হলে আমদানি করতে হবে এবং তারা বাধা দিতে পারবে না এই চুক্তির আদলে। ঠিক আছে, আপনারা এই করে দেখেন। আমি যাই হোক, সেটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষই এটা গ্রহণ করে, কিন্তু যারা হলো যে আমাদের ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এত স্ট্রিক্টলি যে কোনো একটা ঘটনা ঘটলে যেরকম আমেরিকার বিরুদ্ধে লাফায় পড়ে, আজকে কিন্তু এই চুক্তি নিয়ে একটা কথা বলছে না। এবং আমি মনে করি যে ছাত্র সংগঠনগুলোর আজকে উচিত যে এই যে অসম বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তির ফলাফল শুধু বিএনপি ভোগ করবে, এই সরকার ভোগ করবে তা নয়, বাংলাদেশের এই 18 কোটি 20 কোটি মানুষ কিন্তু বহন করবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে এই বিগত দিনের লিগ্যাসি যেন এই সরকার না টানে, সে যেন অবশ্যই সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে, মানে অবস্থান সে পরিষ্কার করে। আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকার যখন বলছে, তো পদক্ষেপগুলো কি, পদক্ষেপগুলো আরো স্ট্রিক্ট হওয়া উচিত। বিগত এই 17 মাসে যারা বিভিন্ন জঙ্গি বাদের সাথে যুক্ততার অভিযোগ, আন্তর্জাতিকভাবে যারা অভিযুক্ত, তারা যখন এখানে বাংলাদেশে আসলো, তারা বিভিন্ন মাদ্রাসা সফর করতেছে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা তো বিগত সরকার এটার কোনো ব্যবস্থা নেয় নাই। আফগানিস্তানের সেই যার নামে আসলো, এবং মামুনুল হক তার মাদ্রাসায় এটা গেছে, এবং সরকার থেকে বলা হয়েছে সরকার এটা জানে না। তাহলে এবং বিগত এই 5 আগস্টের পরবর্তী সময় জেল থেকে অসংখ্য চিহ্নিত জঙ্গি এবং যাদের বিরুদ্ধে ভার্ডিক্ট ছিল, বিভিন্ন ধরনের বিষয় ছিল, তারা বের হয়ে গেছে জেল ভেঙে। হ্যাঁ, এবং এত অস্ত্র লুট হয়েছে জেলখানা বা বিভিন্ন জায়গায়, এবং বলা হচ্ছে বিভিন্ন জায়গায় বাহিনী করে উঠছে, সরকারের কাছে এই তথ্যগুলো রয়েছে। তাহলে সরকারকে সুস্পষ্টভাবে কঠোরতর অবস্থান কিন্তু নিতে হবে এই জঙ্গিবাদ উত্থানে যদি কোনো বাস্তবতা তৈরি। আর এটাও বিষয় যে আপনি যদি এই বিষয়গুলোকে হালকা ভাবে নেন, তো সেটার ইম্প্যাক্ট আসলে মানে বাজে রকমই হবে আর কি। এবং মব, সরকার বলতেছে যে মবকে সে জিরো টলারেন্স হিসেবে নিবে, তো সেটা আসলে আমরা দেখতে চাই যে কোনো মব যেন সামনে না হয়, এবং কোনো মব হলে সেটা কোনো মাজারে হোক, সেটা কোনো হাসপাতালে হোক, সেটা রাস্তায় হোক, যে কোনো জায়গায় হোক, মানুষ হলো এখন খুবই মানে নিরাপত্তাহীনতায় ভোগে।
এবং সেই ভোগার দায় দোষ আমি যেটা বলতে চাই যে অবশ্যই এই সরকারকে শুরুতে দিতে চাই না, কিন্তু এই সরকারের যেটা বললাম যে এই আমার মা একটা কথা বলে যে যে বিড়াল ইঁদুর মারে তার কান নাকি ফরফর করে, ঠিক আছে, এরকম একটা শ্লোক আছে আর কি। তো আমরা বলতে চাই যে এই সরকার যে জায়গাগুলোতে সে মনে করবে এবং মানুষ মনে করে যে এই জায়গাগুলোতে জিরো টলারেন্স পজিশন নেওয়া উচিত, সেই এই আমি মনে করি যে হানিমুন পিরিয়ড চলতেছে, এই মুহূর্তে তার আসলে সিগনিফিকেন্সটা আসলে দেখাতে হবে। এটা হলো আমার বক্তব্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব রাজু আহমেদ। আমরা শেষের দিকে আছি। যে বিষয়গুলো বলছেন যে কেবলমাত্র সমালোচনা না করে গঠনমূলক সমালোচনার জায়গায় এসেও বেশ কিছু প্রসঙ্গ এসেছে, সেগুলোই বা কিভাবে দেখছেন আপনারা বা নিচ্ছেন? ব্যক্তিগতভাবে আমরাও মব মুক্ত ক্যাম্পাস চাই, জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই, নিরাপদ ক্যাম্পাস চাই এবং গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আমরাও এর পক্ষে, আমরা এটা নিয়ে কাজ করতে চাই। আমরা চাই আমাদের যারা বিরোধী মত আছে বা বিরোধী দলের আমাদের যারা ভাইরা আছেন, যারা বিগত সময়ে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথেই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা যৌক্তিক সমালোচনা কিন্তু তারেক রহমানও উনি পছন্দ করেন। আপনি দেখেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে শিশির মনিরের একটি কার্টুন উনি ওনার ফেসবুক ভেরিফাইড আইডিতে শেয়ার করেছিলেন। শিশির ভট্টাচার্য শেয়ার করেছিলেন। উনি বলেছিলেন যে আমরা এই ধরনের কার্টুন আর দেখতে পাই না। তার মানে কি, যে উনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় অবস্থান করলে, প্রধানমন্ত্রী হলে উনি সমালোচনাটাকে পছন্দ করছেন। সেই সমালোচনাটা কিন্তু আপনি এমনভাবে করবেন না যেটাকে আমরা আত্মসম্মানে বাঁধে, আমাদেরকে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয় বা নেতাকর্মীরা ক্ষোভ সৃষ্টি হয়। আমরা চাইবো যে আমাদের যৌক্তিক সমালোচনা হোক। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো পরস্পর তার আদর্শিক কার্যক্রম পরিচালনা করে সকল প্রকার মব রাজনীতিকে দূরে ঠেলে দিয়ে, সকল প্রকার গুপ্ত রাজনীতিকে দূরে ঠেলে দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাব। সেই কাজে সরকার দলের যেমন দায়িত্ব আছে, বিরোধী দলের নেতাকর্মীদেরও দায়িত্ব আছে। সকলের মতকে শ্রদ্ধা করে, সকলের কাজকে সম্মান করে আমরা সামনের দিকে অগ্রসর হব, এটাই আমাদের প্রত্যাশা। জি, জনাব জাহিদ হাসান। ভাইয়ের একটা কথা দিয়ে আমি আলোচনা শেষ করি, অনেক আলোচনা হয়ে গেছে আজকে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশির ভট্টাচার্যের একটা কার্টুন শেয়ার করে বলছেন যে আমাকে নিয়ে এরকম করেন। তো এটা একটা মজা আমরা দেখছি আর কি। গত কয়েকদিন আগে একজন অ্যাক্টিভিস্ট চিফ হুইপের নিয়ে একটি কার্টুন শেয়ার করবার জন্য তাকে জেলে নেওয়া হয়েছে এবং তিনি এখনও জেলে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, তিনি এখনও জেলে আছেন। এবং সেইখানে কোনো কিছু ছিল না। যেই কথা চিফ হুইপ নিজে বলছেন সংসদে, মজা করেই বলছেন যে 3টি তিমি মাছের সে 2টা হাঙ্গর আসতেছে, এরকম একটা আলোচনা তিনি করছেন বাকি সংসদ সদস্যদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। একই জিনিস জাস্ট একটা ইলাস্ট্রেশন করা হয়েছে, সেটার জন্য একজনকে জেলে পুরে রাখা হয়েছে, তিনি এখনও জেলে আছেন। তো ভাই বলছেন যে তারেক রহমান আহ্বান জানাচ্ছেন আমাকে নিয়েও কার্টুন রাখুন, আবার তারেক রহমানের সংসদীয় দলের চিফ হুইপকে নিয়ে তার কথা কি ইলাস্ট্রেট করলে তাকে নিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে। সুতরাং কথার কাছে মিল নেই। যেমন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মব কালচার থাকবে না, তেমন করে শাহবাগে থানার মধ্যে মব করার পরেও ছাত্ররা এখন অব্দি কেউ গ্রেফতার হয় নাই, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না। সাংবাদিক নেতারা গেছেন মামলা করতে, মামলা নেওয়া হয় নাই। আজকে ডাকসুর নেতারা গেছেন মামলা করতে, মামলা নেওয়া হয় নাই। তো কথা তো বড় বড় ভূত বলা যায়, কাজ কদ্দূর আমরা তো কাজে দেখতে চাই। যেটা যে উজ্জ্বল ভাই বলছেন যে কাজ কদ্দূর করছেন সেটা আমরা দেখতে চাই। এই যে কুষ্টিয়াতে যে মাজারে হামলাটি হলো, এগুলো খুব সিগনিফিকেন্ট ইস্যু যে আপনি একটা গোষ্ঠী যারা এই মাজার, বাউল গান ইত্যাদির সঙ্গে জড়িত, এদের উপরে যথেষ্ট নির্যাতন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন আবার একটা হলো, আমরা পত্রিকার রিপোর্ট দেখলাম এখানে ছাত্রদলের লোকেরা জড়িত, একজন গ্রেফতার হয়েছে, হয় নাই তো। তো এরকম স্বরাষ্ট্রমন্ত্রীও তো মুখে মুখে বলেন, প্রধানমন্ত্রীও বলছেন কার্টুন রাখেন, আবার কার্টুন রাখলে ধরে জেলে নিয়ে যাচ্ছে। এরকম করে আপনি 3 মাস 6 মাস 3 বছর 6 বছর যত যাই করেন, মানে এটা হবে না। উজ্জ্বল ভাই যেটা বলছেন যে ইঁদুর বিড়াল মারে ওর গোফ দেখলেই বোঝা যায়, তো গোফ আর দেখা যাচ্ছে না, শুধু বিড়ালই দেখা যাচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। উজ্জ্বল ভাই কিছু যুক্ত করবেন, আমরা শেষ করব। আমি জাস্ট একটা কথাই হলো শেষে বলতে চাই, যেটা হলো যে আমরা নিশ্চয়ই এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের আসলে ভিত্তি হলো আসলে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, কারণ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা দেশ পেয়েছি আর কি, এবং সেই দেশে প্রত্যেকটা মানুষ আমাদের স্বাধীনতার যে সুফল, সেই সুফলটা ভোগ করবে, এটা হলো আমাদের প্রত্যাশা। এখানে যারা আজকে জঙ্গিবাদ, আপনারা এখানে জঙ্গিবাদ প্রসঙ্গে আমরা আলোচনা করছি, বা আমরা বাংলাদেশে যে একটা মব সংস্কৃতি তৈরি হচ্ছে, আজকে যে গুপ্ত রাজনীতির প্রসঙ্গ আসছে, এই ধরনের দেশ কিন্তু আমরা দেখতে চাই না। আর যারা এই গুপ্ত রাজনীতি আসলে করতে চান, বা যারা এই ধরনের
একটা অপরাজনীতি আমাদের দেশে আসলে তৈরি করতে চান, নিশ্চয়ই তাদেরকে আসলে ঐক্যবদ্ধভাবে আসলে প্রতিহত করতে হবে। আমরা যেরকম মবের কাউন্টার মব চাই না, আমরা কোন গুপ্ত রাজনীতির আসলে দেশ হিসেবে কিন্তু আমাদের দেশে কোনো শক্তি বা যেই শক্তি আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা আমাদের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্ত চিন্তাকে বিশ্বাস করে না, সেই শক্তি কে আসলে আমাদের দেশে রাজনীতিতে মানুষ কতটা দেখতে চায় সেটা হলো বড় প্রশ্ন। আর একটা বলবো যে যারা এই তথাকথিত যে এই যে গুপ্ত রাজনীতির ধারক বাহক, হ্যাঁ, তাদেরকে বলবো যে আসলে ইমানি জোট থাকলে আপনারা আসলে সেই ইমানি জোটটা দেখান জাতির সামনে এসে, আপনাদের যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপ আসলে, যদিও তারা আসলে দেখাতে পারবে না, সেটা আসলে দেখান। এইভাবে আসলে রাজনীতি হয় না, এভাবে কোনো দেশের পক্ষে আপনারা কাজ করতে পারবেন বলে এই দেশের মানুষ মনে করে না। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।